নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা এই ফার্মের এই দাদার ভিডিও করেছি এর আগে। হয়ে গেল মোটামুটি 1 বছরের মতো। তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেটাও দেখিয়েছি। ফার্ম রেডি প্রায় হয়ে গেছিল, সেই সময়ও দেখিয়েছি। তো এবার কথা হচ্ছে, অনেকেরই অনেক রকমের চিন্তা ভাবনা রয়েছে এই ইসি ফার্ম নিয়ে। অনেকজন ভাবছেন যে এত টাকা ইনভেস্ট করে টাকাটা আমার কোথায় যাবে, সঠিক জায়গায় লাগবে কি না, বা ইসি ফার্ম ঠিক কিভাবে করতে হয়, কেমন রেজাল্ট হয়, এই সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করতে চলেছি। এই দাদার প্রায় দাদা কত লট হলো বর্তমানে? 5টা লট। 5টা লট। তাহলে 5টা লট ইনার নিয়ে নেওয়ার পরে যে অভিজ্ঞতা, ইনি কি বুঝলেন এই ইসি ফার্ম সম্বন্ধে, সেই অভিজ্ঞতাই আজকে আমরা নেওয়ার চেষ্টা করব। আরও বিশেষ কিছু ইনফরমেশন সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি আমি চাইছি একটু লম্বা হোক, কিন্তু যাতে ইনফরমেশন থাকে, তো সেই বিষয়টা চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, আমরা এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আনতেই থাকি। তো চলুন শুরু করি, দাদাকে একটু জানি দাদার কাছ থেকে বিস্তারিত। দাদা নমস্কার। নমস্কার, নমস্কার। কেমন আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? অনেকদিন পর আসলাম আবারও আপনার ফার্মে। তো একটু আমাদের মিস হলো, বা মিস ঠিক বলা যাবে না, সঠিক সময়েই আমরা এসেছি। গতকালকেই এখান থেকে লিফটিং হয়েছে, যেটা দাদা আমাদের জানালো। আমরা এসেও দেখতে পাচ্ছি পুরো ফার্ম, একটা ফ্যান কন্টিনিউ রানিং চলছে, যেহেতু মানে অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু আছে, নাহলে বসে থাকতে পারতাম না। তো যাই হোক, দাদা এবার একটু যারা প্রথমবার দেখছি আপনাকে, আপনারা আবার একটু নাম ঠিকানা জানাবেন। নমস্কার, আমার নাম আশরাফ সরকার। আচ্ছা। আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্ট, মাছুয়াকান্দর, হুম। পিএস বাবনগোলা। আচ্ছা। আহ, তো এই ফার্ম দাদা আপনার বললেন যে 5টা লট নেওয়া হয়ে গেছে। একটু ফার্মের সাইজটা একটু জানিয়ে দিন, কত বাই কত আছে? আমার ফার্মের সাইজ হলো 200x40। 200x40। 40। ক্যাপাসিটি কতটা নেন পাখি? অ্যাকচুয়ালি আমার ক্যাপাসিটি 10,000-এর উপরে। আচ্ছা। আমি কমই নেই। কতটা নিয়েছি? 9,000 সামথিং চিক্স নিয়েছিলাম। 9,000 সামথিং। হ্যাঁ, 9,400। বিগত 5টা লট করলেন, তো 5টা লটেই কি মানে 10-এর নিচেই নিয়েছেন নাকি? না, ওই 3টা লটে, প্রথম লটে 11,000 নিয়েছিলাম। প্রথম লটে 11,000। হ্যাঁ, আচ্ছা। তারপরে 11,000 নেওয়ার পরে দেখলাম যে না, একটু বেশি হচ্ছে। বেশি হচ্ছে, আচ্ছা। পাখিটা স্ট্রেচ খাচ্ছে। হুম। তারপরে নিলাম 10,000। আচ্ছা। 10,000 নেওয়ার পরেও দেখছি যে না, তাও একটু স্ট্রেচ খাচ্ছে, পাখি ঘন হয়ে যাচ্ছে, মানে হুম জায়গা থাকছে না বডি ওয়েট হিসেবে। হুম হুম হুম। তারপরে এবার থেকে 9,500 মতো নিয়েছি, 2 লট থেকে 9,500 নিয়েছি। আচ্ছা আচ্ছা। তো এই বিগত 5টা লট আপনি যেহেতু নিয়েছেন, সেক্ষেত্রে আপনি সঠিকভাবে এই ইসি ফার্মের কনসেপ্টটা বলতে পারবেন। তো এই ইসি ফার্মের কনসেপ্টটা একটু আমাদের জানান, যে এটাতে কীরকমভাবে আসলে কাজটা হয়। এইটাতে দেখুন, ইসি ফার্মে, ইসিতে মেন হলো টেম্পারেচার। হুম। টেম্পারেচার, হিউমিডিটি। এখানে সেরকম তো লোক লাগে না ইসি ফার্মে। আচ্ছা। সবকিছু তো অটোমেটিক, সব ঠিক। দেখতে পাচ্ছেন। হুম হুম হুম। তো টেম্পারেচার মেনটেন করতে হবে। কুলিং প্যাডটাকে বাই টেম্পারেচার। অনেক সময় কুলিং প্যাড, এখন যেরকম দিন, হুম এখনকার দিনে কুলিং প্যাড, এই বর্তমান যা দিন চলছে, বাইরে যতই রোদ করুক, হুম। রোদের মানে বাইরের আবহাওয়াটা কিন্তু গরম নয়। আচ্ছা আচ্ছা। বাইরের আবহাওয়াটা এখনো গরম নয়। হুম। এমনিতে ফ্যান চালালে টেম্পারেচার হয়ে যাবে এখন ঘরে, আচ্ছা আচ্ছা। উইদাউট কুলিং প্যাডে। আচ্ছা। কিন্তু কুলিং প্যাড এখন চালাতে হবে বাই হিউমিডিটি দিয়ে। ও। যেহেতু বাইরে জলীয় বাষ্প, বাতাসে জলীয় বাষ্প আর্দ্রতাটা অনেক কম কম। নেই, হুম। তার জন্য হিউমিডিটি দিয়ে কুলিং প্যাড চালাতে হবে, আচ্ছা। যাতে পাখিটা শুকিয়ে না যায়। আচ্ছা আচ্ছা। শুধু ফ্যান চালিয়ে টেম্পারেচার হয়ে যাবে, কিন্তু হিউমিডিটি কিন্তু হবে না। হিউমিডিটি কিন্তু কারো হাতে নেই। হুম হিউমিডিটি বেশিও যদি হয় বাইরে বাতাসের সঙ্গে, হুম তো কিছুটা কন্ট্রোল হবে। কুলিং প্যাড দিয়ে যেই বাতাসটা ঢুকবে, হুম। কুলিং প্যাডটা শুধু আমরা দেখতে পাচ্ছি, এটা সাধারণ জিনিস নয় কিন্তু। আচ্ছা। কুলিং প্যাড এসে যে কোম্পানির কুলিং প্যাড হোক, হুম কুলিং প্যাডটাকে যে আমরা মনে করছি শুধু কুলিং প্যাড লাগিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে জলের ঝর্ণা পড়বে, হুম জল ওর মধ্যে পড়বে, বাতাসটা পিউরিফাই হয়ে ঢুকবে। শুধু পিউরিফাই হবে না, হুম। কুলিং প্যাডের কাজ হলো বাতাসের মধ্যে জলীয় বাষ্পটাকে কন্ট্রোল করা। আচ্ছা। বাইরে বাইরে যদি জলীয় বাষ্প কম থাকে বাতাসের মধ্যে, হুম। তাহলে ঘরের ভিতর কিন্তু কম হবে।
হুম বাইরে যদি জলীয় বাষ্প বেশি থাকে হুম তাহলেও কিছুটা কম হবে, না কম হলেও হবে। 5 পয়েন্ট কম হবে। আচ্ছা আচ্ছা। কেন যেহেতু ওটাকে পিউরিফাই হয়ে ঢুকছে, হুম পুরো কুলিং প্যাডের মাধ্যমে পিউরিফাই হয়ে এয়ারটা ঢুকছে। ঠিক। আর ওর মধ্যে শুধু এয়ারটা শুধু হিউমিডিটি যে ক্লিয়ার হচ্ছে তা নয়, ওর মধ্যে এয়ারের মধ্যে অনেক রকম কোনা থাকে, ধুলা থাকে, হুম হুম ডাস্ট হুম, থাকে, অবশ্যই। সেইগুলোকে ফিল্টার হয়ে এয়ারটা ঢুকছে। হুম হুম তো এখন মেন হলো আহ, সময় অনুযায়ী, যেমন ওয়েদার অনুযায়ী এখন হুম মেন হলো, মেন যেটা এখন সেটা হলো হিউমিডিটি। হিউমিডিটি। হ্যাঁ, হিউমিডিটি এখন যদি দেখা গেলো বাইরে জলীয় বাষ্পের আর্দ্রতা এখন বর্তমান খুবই কম, এখন যদি আমি শুধু ফ্যান চালিয়ে, আমি দেখছি না, আমি পাখিকে ঠান্ডা লাগাবো না, 4টা ফ্যান দিয়েছি, আমার টেম্পারেচার হয়ে যাচ্ছে, হুম হুম তাহলে কিন্তু হবে না। আপনাকে হিউমিডিটি দিয়ে কুলিং প্যাড চালাতে হবে। ঠিক ঠিক ঠিক। আজকে যদি 25 দিনের পাখিকে 55 থেকে 60 হিউমিডিটি লাগে, হুম তাহলে সাইড দিয়ে অটো করে, কন্ট্রোল প্যানেলে অটো করে সাইড দিয়ে কুলিং প্যাড দিয়ে রাখতে হবে। আচ্ছা আচ্ছা। সাইটের নিচে যদি হয়ে যায় ঘরের মধ্যে হিউমিডিটি, তবেই কুলিং প্যাড চালু হবে, কুলিং প্যাডের মোটর চালু হবে, না হলে চালু হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ঠিক সিস্টেম। ঠিক। তাহলে টেম্পারেচার আর হিউমিডিটি এই দুটোই মেনটেন করাটাই হচ্ছে মেন। হ্যাঁ আচ্ছা, তো এই দুটো মেনটেন ঠিক মতো হয়ে গেলেই আপনি মানে ভালো মতো রেজাল্ট করতে পারবেন, তাই তো? হ্যাঁ আচ্ছা, এবার কথা হচ্ছে আপনার এখানে যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে এই যে ভুসি যেগুলো দিয়েছেন, আহ, এখানে যেটা আমরা ধানের তুষ দেখতে পাচ্ছি, এই ভুসিটা দেখছি অনেক মোটা করে দিয়েছেন, এটার কি কারণ? ইসি ফার্মে ভুসি মোটা লাগবে। আচ্ছা। ইসি ফার্মে ভুসি ভুসি মোটা লাগবে। আমি যে কোম্পানিতে আছি, আমার কোম্পানির যেটা ডিরেকশন, হুম। তাহলে ইসি ফার্মে ভুসি মোটা লাগবে। কারণ 25-26 দিনের পর কিন্তু এটাকে কিন্তু আর রেকিং করা যাবে না। আচ্ছা। তখন পাখি পুরো একদম, মানে পুরো একদম খাঁচাখাচ ভরে থাকবে। ভরে যাবে। আচ্ছা। তখন যদি আমি রেকিং করতে যাই হুম। গুঁড়াটাকে, মিনিমাম রেকিং করতে গেলে 10 ফিট জায়গা আমাকে ফাঁকা দিতে হবে। ফাঁকা দিতে হবে। আর আমি হাঁটলে অটোমেটিক 10 ফিট জায়গা ফাঁকা হয়ে যাবে। যখন ওই 10 ফিট জায়গাটা ফাঁকা হবে, পাখিটা তখন স্ট্রেচ খাবে। স্টেজ খাবে, ঠিক। আর আমি যদি পাতলা করে ভুসি দিই, তাহলে আমি ভুসি যদি আমি না ঘাটি, তাহলে কিন্তু আমার ভুসিটা খারাপ হবে, অ্যামোনিয়া হবে। তৈরি হবে ওর মধ্যে। ঠিক ঠিক। যতই ফ্যান চলুক, আচ্ছা আচ্ছা আচ্ছা। যতই ফ্যান চলুক, হুম, তাও হুম। হালকা অ্যামোনিয়া তৈরি হবেই ঘরের মধ্যে। আচ্ছা। কিন্তু ফ্যানটা আমার ওখানে আছে, ফ্যানটা আমার, এয়ারটা আমার চলছে, এয়ার আমার সার্কুলেশন হচ্ছে, কিন্তু হুম। একদম জিরো থেকে। আচ্ছা, এই যে মানে ভুসিটা, একবার ভুসি ভুসির থেকে জিরো এ থেকে, থেকে যায় না। হ্যাঁ, হুম, ভুসির জিরো থেকে অ্যামোনিয়াটা কিন্তু হালকা থাকে। থাকে। সেটা আমরা 6 ফিট উঁচু থেকে সেন্টটা পাই না, কিন্তু মাথাটা নিচে গিয়ে একবার থাকবে, মানুষ যদি হ্যাঁ করে হ্যাঁ দেখে, হ্যাঁ। সেন্ট কিন্তু নিচে আছেই, আর অ্যামোনিয়া কিন্তু তাছাড়াও পাবে। পাখি যেহেতু থাকে উপরে, হ্যাঁ, বাতাস কিন্তু পাখির উপর দিয়ে বয়ে যায়। বয়ে যায়, সেক্ষেত্রে তুষ কিন্তু সেই বাতাসটা হয়তো সেরকম ভাবে পায় লাগে না, না, যেহেতু ভরে যায়। ভরে থাকে। তুষের উপরে বাতাসটা লাগে না, হুম হুম হুম। পাখিটা ভরে যায়। যখন ছোট থাকে তখন ঠিক আছে, কিন্তু আর তখনই মোটা করে, তখন আর যখন গুঁড়াটা ঘাটা যাবে না, হুম ভুসিটা যখন র্যাকিং করা যাবে না, হুম। তখনই অ্যামোনিয়াটা হয়ে যাবে। ওই জন্য ভুসিটা মোটা দিলে কি হয়, অটোমেটিক ময়েশ্চার হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। আপনার এখানে যদি বলি, এই যে ভুসি যেটা আপনি বলছেন যে 20-22 দিনের পর আর মানে ঘাটা যায় না, তো আপনি কি তাহলে সেই কাজটা করেননি? না, আমি 25 দিনের পরে আমি আর ঘরে সেরকম ঢুকতে হয়নি। আচ্ছা তো মাঝে মধ্যে কন্ট্রোল প্যানেলের ওখানেই গিয়েছি, আচ্ছা আর আচ্ছা। একটু ওই ধার দিয়ে হেঁটে হেঁটে ওয়াল টু ওয়াল ওই ধার দিয়ে গিয়েছি, এই আর কি। আর যদি মডেলিটি থাকে একটু চেক করার জন্য, চেক করার জন্য, ঠিক এই ধার ঠিক। দিয়ে যাই, ওই ধার দিয়ে চলে আসি। ও, তাহলে এই যেহেতু এই আপনার অটো ফিডার রয়েছে, সেক্ষেত্রে অটো ফিডার নিপল ড্রিঙ্কার রয়েছে, সেক্ষেত্রে তো ভিতরে ঢোকারও সেরকম না, কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে লেবার ইয়েটাও আপনার কমে আসছে, অনেক কম। অনেক কম। হুম। আচ্ছা, আপনার এই 10,000 ক্যাপাসিটিতে কতজন লেবারে আপনার সামলাচ্ছে? আমার একটাই লেবার আছে, একটাই লেবার? একটাই লেবার। আমার একটাই লেবার আছে, আমি সঙ্গে থাকি। হুম। যেহেতু অনেক টাকার বিষয়, হ্যাঁ। বিষয় আছে, হুম। আমি লেবারকে রাত্রে ছাড়ি না। আচ্ছা আচ্ছা। লেবারকে আমি রাত্রে ছাড়ি না। ও, লেবার, তুমি কাজ করতে এসছো বাবা, তুমি রাত্রে কাজ ঘুম কর। পাও। রাত আছে, আমি আছি, আমি রাত্রে পরিশ্রম করি। ও, যদিও রাত্রে কোনো কাজ নেই, কিন্তু হুম। আমাকে অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকতে হবে অবশ্যই। যেহেতু অটোমেটিক, অটোমেটিক সবকিছু সব। অটোমেটিক। আমার ইলেকট্রিসিটি চলে গেল, ডিজিও আমার অটো, আচ্ছা লাইন আচ্ছা। চলে গেলে আমার ডিজি স্টার্ট হয়ে যাবে। হুম। তবুও বলা যায় না কিন্তু ইলেকট্রিক, ইলেকট্রনিক হ্যাঁ জিনিস, হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক। ইলেকট্রনিক জিনিস ফোল্ড হয়ে গেল, ডিজি স্টার্ট নিল না। হুম হুম 10-15 মিনিট 20 মিনিট যদি আমি ঘুমের অবস্থায় থাকি, হুম হ্যাঁ, লেবারকে আমি ছেড়ে দেবো, আমিও ঘুমিয়ে আছি, আর লেবারকে রাতের দায়িত্ব দিয়ে দিলাম, লেবার ঘুমিয়ে গেল। হুম 20 মিনিট যদি স্টার্ট না হয় ডিজিটা, হুম 20 হুম। মিনিট যদি ভেন্টিলেশন না হয় ঘরে,
তাহলে তো 25 শেষ। মিনিটের মধ্যে সব শেষ হয়ে যাবে। সব শেষ হয়ে এই যাবে। জন্য আমি নিজে আমি অ্যালার্ট। আচ্ছা, আর দিনের ব্যাপারটা আলাদা, দিনে আসছি যাচ্ছি চলাফেরা আছে বুঝতে পারছি। ঠিক ঠিক। বিগত 5টা লটে এমন কোনো বড় দুর্ঘটনা ঘটেছে আপনার এখানে? না ওরকম কোনো দুর্ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি? ঘটেনি। হ্যাঁ। আচ্ছা, ঠিকঠাক মতোই চলে আসছে। হুম। আচ্ছা, কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম, ইলেকট্রিসিটি কোনো প্রবলেম এইসব না কিছু? এখনো পর্যন্ত কোনো কোনো প্রবলেম না। হয়নি, তাই তো? আচ্ছা। তো এবার একটু আপনি যেটা বললেন আমাদের যে লেবার কস্ট একদমই অনেকটা কমে যাচ্ছে। মানে একজনই আপনার কমপ্লিট করে নিয়েছে। হ্যাঁ, সাথে আপনি যেহেতু থাকছেন। যেহেতু আমার সাইলো আছে, হ্যাঁ, এবার তো আমি 25 দিনে সাইলো চালু করেছি। সাই আমার সাইলো হপার আছে 25 দিনে, যখন দেখলাম যে 25 দিন বয়সে 24 ব্যাগ 25 ব্যাগ দানা, হ্যাঁ, মানে সাইড কিলোর বস্তাতে 1500 কেজি 1550 কেজি দানা ইনটেক করতে লাগলো, হুম, তখন গিয়ে আমি সাইলো চালু করেছি। তার আগে আমি আচ্ছা। সাইলোই চালু করিনি। কিছু ইঁদুরে আমার কিছু উপদ্রব ছিল, পার্টস হ্যাঁ। কেটে দিয়েছিল, তার জন্য আচ্ছা, আমি চালু করতে পারিনি। ঠিক, ঠিক। 25 দিন পর আমি সাইলোটাকে চালু করেছি। ও গোডাউনে আমার 7 ব্যাগ দানা ধরে সাইলোতে, 7 ব্যাগ আচ্ছা, দানা আচ্ছা। ঢেলে দিলাম। ওই রিসিউ অনুযায়ী 3 বার 8 ঘন্টা পর পর ঠিক, ঠিক, দানা ঠিক। ঢালি, বাস এটুকুই। দাদা, আপনার এই ফার্মে টোটাল কেমন খরচ করেছেন? আমার আগে তো আমরা আলোচনা করেছি। হ্যাঁ, কিন্তু আমার তাও খরচ প্রায় আমার, বিশেষ করে আমি তো ইকুইপমেন্টস এর ব্যাপারে এখন সবাই জানে, হ্যাঁ, হ্যাঁ, যারা হ্যাঁ। ইসি ফার্ম করবে। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি। কমসে কম 4টা 5টা কোম্পানির কাছ থেকে কোটেশন নেওয়া হয়ে গেছে। হুম, হুম, তো ইকুইপমেন্টস এর ব্যাপারে বললে বলে লাভ নেই, ওরা ঠিক। সবাই জানে। সবাই জানে, হ্যাঁ। কনস্ট্রাকশনের বিষয়টা যেটা, কনস্ট্রাকশন, হ্যাঁ। কনস্ট্রাকশনটা আমি, মানে শুরুতে আমার প্ল্যানটা অন্যরকম ছিল। আচ্ছা। হ্যাঁ, আমার ডবল ফ্লোর করার একটা চিন্তা ভাবনা ছিল বলে আমি সব পিলার গুলো দেখছেন তো সব পিলার-টিলার দিয়ে 10 করেছেন, বাই হেভি 10 করে এর। করেছেন। হ্যাঁ, 10 বাই 10 এর। তো কনস্ট্রাকশনটা আমার একটু বেশি লেগে বেশি যাওয়ার খরচ কারণে আমার লেগেছে। খরচটা বেশি লেগে গেছে। পরে যখন দেখলাম যে না, করব না, কি ভবিষ্যতে দেখা যাবে, এখন ডবল করব না। হুম, তো হুম, হুম। কনস্ট্রাকশনে তার জন্য আমার ভিতে মানে নিচেই আমার খরচাটা বেশি চলে গেছে। বেশি চলে গেছে। মেঝেও করা আছে। হ্যাঁ, মেঝে আমার পিসিসি করা আছে আচ্ছা, আচ্ছা। প্রথমবার। ঠিক। তো তাহলে একটা ভালো অ্যামাউন্ট একটা খরচ এখানে আপনি করেছেন। তো সেক্ষেত্রে একটু রিটার্ন অবশ্যই আমাদের দেখতে হবে। সেই হিসেবে রিটার্ন কেমন আসছে। তো বিগত 5টা লট যেহেতু করলেন, তো হুম। সেই বিষয়টা এবার আমাদের জানান। সবার ১ম এ আমরা জানতে চাইবো যে লট প্রতি খরচ কেমন হয়? সেটা আগে জানান। খরচ দেখুন, 3টা লট আমার গরমের লট হয়েছিল। গরমের লট ৩ টে? হ্যাঁ, হ্যাঁ, সামারে আমার 3টা লট হয়েছিল, তাতে মোটামুটি আহ, প্রথম লটে লিফটিং হয়েছিল 40 দিন। 40 40 দিনে দিনে। আমার লাইনের বিল এসেছিল 55,000 টাকা। ইলেকট্রিক বিল ৫৫,০০০? 55,000। আরে বাপ! দ্বিতীয় লটে আমার লিফটিং হলো, ওটাও 39 দিন। হুম, ওটাতে আমার লাইনের বিল এসলো 42,000 টাকা। ওটা ৪২,০০০। হ্যাঁ। তৃতীয় নাম্বার লটে, ওটাতে আমার লাইনের বিল আসলো, ওটা তো প্রায় ওই মোটামুটি 50,000 মতো। হুম, হুম। চতুর্থ নাম্বার লটে আমার, মানে উইন্টারে চলে আসলো। উইন্টারে চলে আসলাম। উইন্টারে আমার লাইনের বিল আসলো ওই, এটা তো মাসে মাসে বিল হয়, লট হিসাবে তো ওরকম বিল হয় না, বোঝা আচ্ছা, যায় না। তো মান্থলি, মাসে হ্যাঁ, মাসে হ্যাঁ। বিল হয়, ওই হিসাবে ওই রেশিওতে একটা, হ্যাঁ, আনুমানিক, হ্যাঁ। 18,000 টাকা মতো বিল এসছে ও! শুরু থেকে লিফটিং অবধি। আচ্ছা, আচ্ছা, আর আচ্ছা। পঞ্চম লটে এই হ্যাঁ, এই লটটাতে, লটটাতে। হ্যাঁ এই লটটাতে আমার মোটামুটি ধরে নেন যে 16,000 টাকা মতো বিল এসছে। আর আচ্ছা। 16,000-এর পরে ওই 10 দিন চলেছে। হুম, 16,000 টাকা বিল করার পরে ১০ দিন 10 চলেছে। দিন চলেছে। আচ্ছা। ওই ওই খুব বেশি হিসাবে হলে ধরে, ২-৩,০০০ টাকা আর হয়তো হ্যাঁ বেশি না হতে পারে। 2-3 হাজার হবে না, ওই ধরনের 10 দিন। তো পরে একটু ভেন্টিলেশন বেশি হয়েছে, কুলিং প্যাড ও! চালাতে হয়েছে আচ্ছা। বাকি 10 দিনে, হুম, টেম্পারেচারটা যেহেতু হাই দিনের বেলা। হুম, হুম। ওই মোটামুটি 10 দিনে আমি অনুমান করছি 8,000 টাকা। ৮,০০০। হ্যাঁ, আচ্ছা। 1,000 ইউনিট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে আপনার ধরুন 16 আর 8-এ 24,000। ২৪,০০০ টাকা। হুম। এরকমই ইলেকট্রিক বিল আসছে। হ্যাঁ, সে উইন্টারে। তুলনায় আমরা যেটা দেখছি ১০,০০০ ক্যাপাসিটিতে আ ২০-২৫,০০০ এরকম যদি বিল আসে, এটা ঠিকঠাক হ্যাঁ, এটা মানে ঠিক। কিন্তু মোটামুটি। সামারে বিলটা বেশি আসবে, কারণ সামারে তো ওটা আসবেই, হ্যাঁ। গরমের সময় টেম্পারেচার মানে যেহেতু হাই। কন্টিনিউ হ্যাঁ, চালাতে তখন হয়। 6টা আমার 6টা আর 2টা 8টা, 2টা ফ্যান হাতে রেখে আমি অনেক সময় হাতে রেখে দেই। হুম, কিন্তু টেম্পারেচার কন্ট্রোল হয় না। হুম, হুম, হুম। আহ, তখন 8টায় ফ্যান দিতে হয়। ঠিক, ঠিক। এই যে আর তখন তো কন্ট্রোল, রাত্রে বেলাও গরম। হ্যাঁ, রাত্রে ভোর 3টা বেজে যাচ্ছে, তাও বাই অ্যামোনিয়া দিয়ে টেম্পারেচার কমছেই না। ঠিক, আর 2টা ঠিক। শীতে লট করলাম আমি। হ্যাঁ, 2টা শীতে লটে আমার প্রথম লটটাতে আমি টেম্পারেচার তো বাদই দাও, হুম। টেম্পারেচারের কথা বাদই দাও, বাই অ্যামোনিয়া ছাড়া আমি ফ্যান চালাতেই পারিনি। ও! 2টা ফ্যান দিয়ে রেখেছিলাম বাই হুম, অ্যামোনিয়া। অ্যামোনিয়ার জন্য। হ্যাঁ, অ্যামোনিয়ার জন্য। অ্যামোনিয়া হবে তবেই চালু হবে, নালে চালু হবে না। ঠিক, তো ঠিক, ওই ঠিক। 2 মিনিট 3 মিনিট পর, 20 সেকেন্ড 25 সেকেন্ড পর, আচ্ছা, 2 আচ্ছা। মিনিট 3 মিনিট পর পর হুম, হুম, হুম। 20 সেকেন্ড 25 সেকেন্ড চালু হচ্ছে বন্ধ হচ্ছে, বন্ধ 2টা হচ্ছে। ফ্যানে। ও! টেম্পারেচার তো নাই, এমনিতে ঘরে ঠিক, ঠিক, বাইরে ঠিক। তখন টেম্পারেচার ছিল 16-17। হুম, তো ভিতরে আমার পাখি আছে, হুম। কত কত হবে, খুব বেশি হলে 20। ২০।
তো 20 ডিগ্রি টেম্পারেচার তো আমি ফ্যান চালাতে পারবো না। না, তখন সম্ভব আমাকে না। আমাকে কি করতে হবে? শুধু গ্যাসটা বের তখন করার যদি আমি জন্য। ফ্যান চালাই, তো আমার টেম্পারেচার আরো আরো লস ডাউন হবে। আরো ডাউন তখন আমি বাই অ্যামোনিয়া দিয়ে ফ্যানটা চালাইছি। ও কিন্তু আমি আপনার ভিডিওতে দেখলাম হুম কয়েকটা জায়গায়, হুম জানি না কি কোম্পানি করছে, হুম কিন্তু মানে দেখলাম কয়েক জায়গায় শীতের সময় শীতের লটে দেখলাম যে ভিডিও দেখলাম, হুম ভিডিওতে দেখছি 8 দিন কি 9 দিন এরকম বয়সের পাখি দেখলাম, হুম পাখি সব জড়ো হয়ে বসে আছে। জড়ো হয়ে বসে আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা দেখেছি ফ্যান আমি। সব বন্ধ। কিন্তু ঠিক ওটা তো ঠিক, সিস্টেম নয়, ওটা তো সিস্টেম। ওইভাবে তো রেজাল্ট হবে না। ঠিক ঠিক। টেম্পারেচার নাই ঠিক আছে, হুম পাখিকে মিনিমাম 14 দিন হিট দিতে হবে। অন্য কোনো কোম্পানির কথা জানি না, কিন্তু আইবিতে 14 দিন ম্যাক্সিমাম। হুম 500 গ্রাম বডি ওয়েট যতক্ষণ না আসছে আচ্ছা। ততদিন পর্যন্ত আইবির পাখিকে হিট দিতে হবে। আহ, আর বাকি অন্য কোনো যেমন কবের বাচ্চাগুলো, হুম কবের বাচ্চা যদি হয় হুম তো ওদের না হলেও 10-11 দিন হিট দিতে হবে। কিন্তু ভিডিওতে যা দেখলাম যে আইবির বাচ্চা ওগুলো না, হুম কবেরই চিক্স, আচ্ছা। কিন্তু দেখছি পাখি জড়ো হয়ে বসে আছে রাত্রিবেলা। রাত্রির ভিডিও দেখলাম জড়ো ঠিক হয়ে ঠিক বসে ঠিক আছে, ঠিক ঠিক। ফ্যান বন্ধ। হুম কিন্তু ফ্যান তো ওইভাবে ভিডিও তো ও বললো, এটাও শুনলাম হুম যে মাঝে মধ্যে গ্যাস হচ্ছে তখন চালাচ্ছি। হুম হুম চালাচ্ছি কেন? আমি কেন চালাবো? আমি অটোমেটিক চলবে। ফ্যানটা কেন চালাবো? আমি ফ্যান হয় হিউমিডিটি দিয়ে লাগিয়ে রাখবো, সেটিং করে রাখবো, নাহলে এমনি আর এমনই। নালে এমনই দিয়ে বেঁধে রাখবো। শীতের সময় তখন তো টেম্পারেচার কম, হুম আমি যদি তখন ভেন্টিলেশন যদি ডাইরেক্ট করি তখন, বা টেম্পারেচার দিয়ে করে রাখি, হুম হ্যাঁ, তাহলে তো আমার আরো টেম্পারেচার লস হবে, আরো টেম্পারেচার কম হবে। ঠিক তখন ঠিক। আমাকে কি করতে হবে? তখন আমাকে যদি দেখি আমার হিউমিডিটির সমস্যা হচ্ছে, তাহলে আমাকে বাই হিউমিডিটি দিয়ে ফ্যানটা চালাতে হবে। যদি আমার ওই দিন 8 দিন বা 9 দিনের পাখিকে যদি আমার 55 বা 50 হিউমিডিটি লাগে, হুম তো 50 হিউমিডিটি করে রাখলাম, তখন 50 হিউমিডিটি থেকে কমলে বা বাড়লে ফ্যান চালু হবে। আচ্ছা আচ্ছা। যেমন অ্যামোনিয়া, ঠিক। আমাকে 1 করে রাখতে হবে, হুম 2 করে রাখতে হবে। হুম অন্য কারো কন্ট্রোল প্যানেলের কথা জানি না, আমার কন্ট্রোল প্যানেলে বাই অ্যামোনিয়া দিয়ে করে রাখি। টেম্পারেচার যদি টার্গেট টেম্পারেচারের থেকে অ্যাকচুয়াল টেম্পারেচার যদি ঘরের মধ্যে কম থাকে, ফ্যান আমার চালু হবে না, কিন্তু অ্যামোনিয়া হবে তবেই চালু হবে, তবেই চালু হবে। নাহলে চালু হবে না। ঠিক 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 ঠিক। এই হচ্ছে বিষয়, এগুলো টেকনিক্যাল জিনিসগুলো কিন্তু অবশ্যই জানতে হবে যদি আপনারা করতে চান ইসি ফার্ম বা করেন তাহলে। আচ্ছা, যেহেতু একটু চিক্সের কথা আসলো, ব্রিড, তো ইসি ফার্মের জন্য বেস্ট ব্রিড কোনটা, মানে কপ নাকি রস ব্রিড, কোনটা আপনি মনে করেন ভালো? কবের কোনো প্রশ্নই আসে না, আচ্ছা। কবের কোনো প্রশ্নই আসে না। ইসি বেস্ট, আইবি রসের বাচ্চা, ইসি মানে আইবি, ইসি মানে আইবি। ইসি মানে আইবি। আচ্ছা। আমি কোনো কোম্পানির বিরোধিতা করছি না, হ্যাঁ কোনো হ্যাঁ। কোম্পানিকে আমি খারাপ বলছি না, আচ্ছা। আমি বিটের কথা বলছি। ব্রিড। হ্যাঁ, আচ্ছা, রস ব্রিড। রসবিট। ইসি মানেই আইবিতে যেতে হবে। হচ্ছে কিছু কিছু কবের বাচ্চাতে রেজাল্ট হচ্ছে, হুম। আদারওয়াইজ রেজাল্ট হচ্ছে, কিন্তু ওয়েদার ক্লাইমেটের উপর রেজাল্টটা হচ্ছে। ওই ইসিতে রেজাল্ট হচ্ছে না, ওটা ওটা ক্লাইমেট ফেভার আর করছে বলে রেজাল্টটা হচ্ছে। আর যতটুকু মনে হয় যে কভরিড ওপেন সেটের জন্য সব ঠিক আছে ওপেন নাকি? সেটের জন্য কপবিট ঠিক আছে, আমি এটাও বলবো না, আমি এটা বলার আচ্ছা। বলতে গিয়ে আমি করতে চাই না। হ্যাঁ, ওটা কিন্তু একটা বিষয় যে আমার যেটা ভালো আমি হ্যাঁ, সেটা বলবো। যে আচ্ছা আমি আচ্ছা আচ্ছা। আমি আপনার কাছে যেটা ভালো হয়েছে। কপবিটের বাচ্চা খারাপ, না, কপবিটের বাচ্চা এসিতে প্লেসমেন্ট করা যাবে না, ওটা এটা ওটা এটা ওটা বলার ওটা আমার ভালো। কোনো প্রশ্নই হয় না। ঠিক ঠিক ঠিক। আমার প্রশ্ন একটাই যে আপনার যেটা ভালো হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। ইসি মানেই রসবিট। ইসি মানে রসবিট। হ্যাঁ, আমি আচ্ছা। 10 দিনে 600 গ্রাম বডি ওয়েট পেয়েছি। 10 দিনে 600 গ্রাম? হ্যাঁ, 10 দিনে, সরি 10 দিন না, 11 দিন। 11 দিনে? হ্যাঁ, আমি 11 দিনে 600 গ্রাম বডি ওয়েট পেয়েছি বাহ। রসের বাচ্চাতে। তো এখন বিষয়টা হচ্ছে কাউকে ছোট বা কাউকে বড় করা এখানে হচ্ছে না। ইনি যেটা বাস্তব অভিজ্ঞতা করেছেন সেটাই উনি বললেন। তো আপনি যেটা বলছেন যে ইসি ফার্মের জন্য রস ব্রিডটা সবচেয়ে ভালো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার এখানে কফ এবং রস আপনি কি দুটোই করেছেন নাকি শুধুমাত্র একটা করেই না, বলছেন? দুটোই করেছি আমি। আপনি দুটোই করেছেন? হ্যাঁ, আমার 2টা লট হলো আইবির বাচ্চা নাও, বাকি আহ, 3টা লট আমি কবের বাচ্চা কফ। শুকনাও করেছি, শালিমারও করেছি, আচ্ছা আচ্ছা। কিন্তু আমার রেজাল্ট ঠিক। হয়নি, আচ্ছা। সেরকম হয়নি। হুম হয়েছে রেজাল্ট, কিন্তু সেরকম সেরকম হয়নি। হয়নি। আচ্ছা, তাহলে এই বিষয়টাও অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবার আমরা একটু কথা বলি তাহলে যে কেমন রেজাল্ট হয় ইসি ফার্মে, সেটা একটু আমাদের ক্লিয়ার করুন। রেজাল্ট কেমন? দেখুন, আগে তো আমি শুকনা শালিমার করলাম, কিন্তু আমি যখন আইবির চিক্স প্লেসমেন্ট করলাম এখানে, হুম যেহেতু আমার আইবির ইকুইপমেন্টস নয়, হুম
তো আমারটা কিন্তু ইসি আদার্সে এগ্রিমেন্ট হয়েছে। ইসি আদার্স, ইসি আদার্স আচ্ছা মানে বেসিক নয়, সেমি নয়, ইসি আদার্স মানে আইবির ইকুইপমেন্ট যে ফার্মে থাকবে হুম ওটা হলো পরিবর্তন, আচ্ছা পরিবর্তন স্কিমের মধ্যে থাকবে। হুম কিন্তু যেহেতু আমার নাগনপুরিয়ার মানে ইকুইপমেন্টস, হুম। সেই জন্য আইবি আমার কাছে আমার সঙ্গে এগ্রিমেন্ট করলো ইসি আদার্সে। ও ইসি আদার্সে এগ্রিমেন্ট করলো, এবং আমার যখন প্লেসমেন্ট হয়, আমার 1 তারিখে প্লেসমেন্ট হয়েছে ডিসেম্বরের ফার্স্ট আচ্ছা লট। আচ্ছা 1 তারিখে ফার্স্ট লট প্লেসমেন্ট হয়েছে, আর 1 তারিখ থেকে সিএফসিআর এ জিসি আইবির। আচ্ছা 1 তারিখ থেকে আইবির সিএফসিআর এ জিসি। তো আমিও তখন কনফিউজ ছিলাম যে সিএফসিআর এ জিসি কেমন হবে না হবে। হুম সিএফসিআর তো বুঝি না, হুম কেমন করে সিএফসিআর বের করতে হয় ওটাও তো জানি না। হুম মনে ডাউট নিয়ে ভয়ে ভয়ে করলাম শুরু। হুম শুরু করার পরে লট বেরালো, বই ক্লোজ হলো। হুম তারপরে দেখলাম যে সিএফসিআর জিসিটা কি, হুম সিএফসিআর আসলে কি, তখন বুঝতে পারলাম। আচ্ছা। খুব ভালো জিসি। অ্যাডভান্টেজ কি কি আপনি এই ইয়েতে দেখলেন, এদের এই কোম্পানি থেকে আপনি অ্যাডভান্টেজ কি কি দেখলেন? এই কোম্পানির অ্যাডভান্টেজ দেখুন, এই কোম্পানির অ্যাডভান্স এদের ইকুইপমেন্টসের ব্যাপারে গাইড করার জন্য এক্সট্রা মানে তুরন্ত। আচ্ছা ওই যেটা রেজাল্টের দিক থেকে যেটা ইনসেনটিভের কথাটা বলছেন, সেই ইনসেনটিভ কি কি দেয় এনারা? এদের টোটাল বর্তমান এখন হুম যেটা জিসি আছে হুম ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের, হুম এখন যেটা জিসি আছে, স্পেশাল সিএফসিআর বডি ওয়েট ইনসেন্টিভও আছে 2 কিলো 400 প্লাস হলে আচ্ছা ইসিতে, হুম 2 কিলো 400 প্লাস হলে। হুম রেড ইনসেন্টিভ আইবির 97 টাকা থেকে শুরু, 97 থেকে 102 হলো 10 পয়সা, আচ্ছা 102 থেকে 107 হলো 15 পয়সা, হুম 107 থেকে আউট মানে 107 উপরে থেকে হলে যতই হবে 20 পয়সা। আচ্ছা আচ্ছা আদার্সে কিন্তু এইটা নেই। আচ্ছা আচ্ছা সুগনাতে তো কোনো নেই, সুগনাতে কোনো রেড ইনসেন্টিভই নেই এখন বর্তমান। হুম শালিমারে আছে, তাও আবার 105 টাকা থেকে চালু। ও, 105 থেকে 110 মনে হয় 10 পয়সা, 110 থেকে 122 মনে হয় 15 পয়সা, 122-এর উপরে গেলে কত, যাই হোক হুম, কতটা মনে নেই, যাই হোক আচ্ছা হবে আর কি। রেড ইনসেনটিভ আর হ্যাঁ। কি রয়েছে? বুডিং ইনসেন্টিভ, ব্রুডিং, হ্যাঁ আচ্ছা বুডিং ইনসেন্টিভ 7%-এর নিচে মর্টালিটি হলে হুম পার চিক্সে লিফটেড বার্ডের উপরে পার চিক্সে 1.5 টাকা, আরে বাহ 1 টাকা 50 পয়সা। হুম ঠিক, তারপরে আর কি রয়েছে? এই কটাই যে আচ্ছা মানে ইনসেন্টিভ আর কি। আচ্ছা আচ্ছা। আর বডি ওয়েটের উপরে? বডি ওয়েটের উপরে বললাম তো, ও আচ্ছা বডি ওয়েটে 2 2 কিলো কিলো 400 2 প্লাস কিলো হলে 400 প্লাস হলে, বডি ওয়েটের ইনসেন্টিভ আছে। বাহ। তো এই হচ্ছে বিষয়। দেখুন প্রত্যেকটা কোম্পানি এনার হয়তো এদিক থেকে ভালো, অন্যান্য কোম্পানির হয়তো আরো অন্য দিক থেকে ভালো হতে পারে। তো কোনো কোম্পানিকে আমরা কখনোই খারাপ করছি না, বা এদের মানে এনার যেটা ভালো লেগেছে উনি সেটা বললেন। আচ্ছা তাহলে এবার একটু আমাদের এই বিষয়টা একটু তাহলে লাস্টলি একটু ক্লিয়ার করে দিন। কেমন প্রথম লটে কেমন পে আউট পেয়েছিলেন, দ্বিতীয় লটে, তৃতীয় লটে, পঞ্চম লটে লাস্ট অব্দি কেমন, এইটাতে কেমন হবে সেটাও একটু ক্লিয়ার করুন। এইটাতে তো আশা করা যায় ওই 21 টাকা পার বাট, 21 টাকা পার কেজি আসবে আর নেই। পার কেজি 21 টাকা, হুম। এটা আপনি মানে পুরো টোটাল হিসাব বের করেছেন? 21 টাকা প্লাস আসবে, আমি তো 21 টাকা অনুমানিক প্লাস, বললাম 21 টাকা প্লাস আসবে 21 টাকা প্লাস পার পার কেজি। কেজি। হুম। কতটা লোড ইয়ে লিফটিং হলো, কত টন? 23 টন সামথিং আছে। 23 টন। হুম। ক্যালকুলেট করে নিন এবার আপনারা কত পেমেন্ট হতে পারে। আচ্ছা আগেরটাও 20 টাকা 58 পয়সা পেয়েছি। আগেরটা 20 টাকা 58 পয়সা, হুম। আচ্ছা আগেরটাও 20 টাকা 58 পয়সা কতটা পেয়েছি। দিয়েছিলেন? আচ্ছা এটাতে আমি কি দিয়েছিলাম মোটামুটি জিসি 21 টন। আপনি জিসি দেখাতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখা, কোনো কোনো সমস্যা সমস্যা নেই? না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি বই ক্লোজ হয়নি, রিসেন্ট কালকে লিফটিং হয়েছে, নাহলে বই ক্লোজ হলে এটাও জিসি দিয়ে দিতাম। এটা এটা জিসি কতদিনে ক্লিয়ার হবে? এটা মোটামুটি রবিবারের মধ্যে জিসি পেয়ে যাবো। রবিবার, হুম। তাহলে আজকে শুক্রবার যখন আমরা ভিডিওটা করছি, আজকে শুক্রবার, আজকে হচ্ছে আপনার 27 তারিখ। তো সামনে রবিবার, তার মানে আমরা ভিডিওটা রেডি করতে করতে হয়তো এই জিসিটাও পেয়ে যাব। যদি পেয়ে যাই তাহলে অবশ্যই আপনাদের এই জিসিটা দেখাবো। তো এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। তো প্রত্যেকটাই আপনারা পজ করে করে দেখুন কেমন কি রেজাল্ট হলো বা হয়েছে বিগত লটে। আচ্ছা দাদা, আপনার এখানকার আর্নিং তো আমরা জানলাম যে এরকম ইনকাম হচ্ছে। তো আপনার যে এই 10,000 ক্যাপাসিটি, আপনার কি এটা নিয়ে থাকবেন নাকি আগামী দিনে আরো
কিছু পরিকল্পনা আছে, মানে আপনার আগামী পরিকল্পনা একটু জানতে চাইছি। পরিকল্পনা তো অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা। অলরেডি আমার পরিকল্পনা হয়ে গেছে। হুম। আমার যেটা ওপেন শেড আছে আচ্ছা। ওইখানে জায়গা একটু কস্টলি, ওইখানে জায়গা একটু শর্ট আছে। হুম। তো ওইখানে আমার 150 বাই 24-এর সেকেন্ড ফ্লোর হবে। 150 বাই 24-এর হ্যাঁ, সেকেন্ড ফ্লোর, মানে সেকেন্ড ফ্লোর। একটা ফ্লোর আছে, হ্যাঁ, আরেকটা ফ্লোর হবে, ওর উপরে আরেকটা হবে, ওটাকে ইসি হবে। উপরেরটা এসি হবে? হ্যাঁ, দুটোই ইসি হবে। দুটোই? আচ্ছা ওটাকে দুই তালা করবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেখানে বসে আছি হ্যাঁ। ওর পাশে আমার সেট হবে 330 বাই 41। ওরে বাপরে, ওটা তাহলে আরো অনেক বড় জমিতে প্রজেক্ট। জমিতে সরষা আছে, তো হ্যাঁ। সরষাটার জন্য আমি ওয়েট করে আছি আর কি। আচ্ছা আমার আচ্ছা সবকিছু আচ্ছা। রেডি হয়ে গেছে, আরে সরষার বাহ। অপেক্ষায় আছে। সরষাটা উঠে গেলেই আমার আজকে যে সরষাটা কালকে সকাল থেকে কাজ চালু হবে। ওরে এখানেও বাবা। চালু হবে, ওখানেও চালু হবে। তাহলে টোটাল যদি বলা যায় তাহলে কত মোটামুটি ক্যাপাসিটি? ওখানে 330 বাই 41 যেটা হচ্ছে, হুম। ওইখানে মোটামুটি ওই 16,000 মতো প্লেসমেন্ট হবে। ওখানে 16,000, হ্যাঁ, এখানে 10,000। 16, 17,500 মতো, এখানে হুম। 10,000। 10,000। আর ওইখানে 150 বাই 24 যেটা, হুম। ওইখানে মোটামুটি 8,500, 9,000 মতো। ওখানে 8,500, 9,000-এর মতো। 9,000 মতো। তাহলে আপনার টোটাল এসে দাঁড়াচ্ছে 9,000, 16,000, 25,000, হুম 25 আর 10, 35,000। 35,000। 35,000 পরিকল্পনা। ক্যাপাসিটি, কত আর বড় আর মাপের। আমার এই যে ইসি সেট, হ্যাঁ। আমি তো 2015 সাল, 14-15 সাল থেকে করি ওপেন সেট। হুম। তো আমার প্ল্যান, আমার স্বপ্ন, হুম। 2022 সাল থেকে আমি ইসিতে আমার করার স্বপ্ন। আচ্ছা। কিন্তু আমি অর্থনীতির হ্যাঁ, কারণে আমি করতে financial পারিনি। দিক। ধীরে ধীরে করেছি, কিছু ফাইন্যান্স করেছি। হুম। তো এখন আমার সব দিক থেকে আমি সাফল্য, আচ্ছা। তাতেও আমি সাফল্য মণ্ডিত করেছি। ঠিক ঠিক তাতে ঠিক, আমার ঠিক। এখন ওই ইয়েতে আমার যা আর্নিং হচ্ছে, হুম। তাতে আমি ধীরে ধীরে বাড়াবো। ধীরে এরকম ধীরে নয় যে বাড়াবেন। আমাকে 6 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, এরকম নয়। আচ্ছা আচ্ছা, ধীরে ধীরে বাড়াবেন হ্যাঁ, আস্তে ধীরে আস্তে। ধীরে আমি বাড়াবো। ঠিক তবে ঠিক ঠিক। আমার কাজ খুব তাড়াতাড়ি চালু হবে। বাহ। তো এই হচ্ছে বিষয়। এবার লাস্টলি একটু আমাদের জানান, যারা ইসি ফার্ম নিয়ে করার একটা আগ্রহী দেখাচ্ছে, তাদের সম্বন্ধে একটু কিছু বলুন। আর কিভাবে, মানে এক কথায় এর ভবিষ্যৎ কি রয়েছে সেটাও একটু আমাদের লাস্টলি একটু জানিয়ে দিন সবাইকে। ক্লিয়ার। প্রফিটেবল। প্রফিটেবল। এক প্রফিটেবল কথায় তবে প্রফিটেবল। আমি সব ফার্মারদের কাছে আমার এটাই অনুরোধ, হ্যাঁ। সবার কাছে তো অতগুলো অর্থ নেই। অবশ্যই অবশ্যই, এটা কিন্তু অনেক। আমি বলে দেবো যে তা আপনারা ইসি করেন, হুম ফুল ইসি করেন, হুম হুম, ছোটখাটো হুম, করে লাভ নাই। হুম। 250/40 করেন, 300/40 করেন। সেটা কিন্তু তো সবার একদমই তো সমর্থন, অতটা সমর্থন সম্ভব নেই, নয়। হ্যাঁ। সবাই তো করতে পারবে না। ঠিক ঠিক। কিন্তু আমার সব ফার্মারের কাছে এটাই অনুরোধ যে আহ, যেটুকুই করবে, হুম। মানে মেহনতের উপরে করুক, আচ্ছা। তাতে আর্নিং হবে। হুম হুম মেহনতের উপর করুক। আর সিএফসি আর জিসি, যেটা আমি আইবি বললাম, হুম হুম যারা আইবি করছে তারা তো জানে, ওদেরকে বলার কিছু নেই। হুম হুম যারা আইবি করছে না, হ্যাঁ, হুম হুম সিএফসি আর জিসি যে কি আছে সেটা আমি বুঝতে পারছি, বাকি আইবির ফার্মাররাও বুঝতে পারছে, হুম। যারা আইবির সঙ্গে জড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা। সিএফসি আর জিসি খুব ভালো জিসি, খুব হুম। সুন্দর জিসি। হুম। একটা জিসি ভালো করে, কারো কোনো ভাই বন্ধু পার্শ্ববর্তী কোনো ফার্মারের জিসি ভালো করে দেখে যদি জিসিটাকে দেখে, তাহলে বুঝতে পারবে যে সিএফসি আর জিসির মধ্যে কি আছে। ঠিক হ্যাঁ, ঠিক এটাই ঠিক আমার ঠিক ঠিক। আচ্ছা। বলার আর কি। আর একটু যেহেতু ইনি দুটো লট করলেন আইবি থেকে, তো সেক্ষেত্রে দুটো লটেই কিন্তু একটা দমদার রেকর্ড হয়েছে। আপনার রেকর্ডগুলো একটু জানিয়ে দিন, আমাদের তো হ্যাঁ, শোনালেন, আপনি একটু আশা জানিয়ে দিন। করা যায় নর্থ বেঙ্গল রিজিওনালে ফার্স্ট আছি আচ্ছা। এই লটে। এই লটে। হ্যাঁ, আর আর গত লটেও গত সুপারস্টার আছি। আরে বাহ। তো এই হচ্ছে বিষয়, এক কথা রেজাল্ট অবশ্যই ভালো হচ্ছে, আর ইসি ফার্মের এরকমই রেজাল্ট হয়। তো একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যে কীরকম কি হচ্ছে ইসি ফার্মের। দেখুন, যেমন ইনভেস্ট রয়েছে তেমন প্রফিটও রয়েছে, রিস্কও রয়েছে, কিন্তু রিস্ক না নিলে তো আগে বেরোনো যাবে না। না, তো যাই হোক, বিস্তারিত জানানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম যে কেমন হয়, বা ইনার অভিজ্ঞতা থেকে আমরা জানলাম অনেক কিছুই ইসি ফার্মের বিষয়ে। তো কেমন লাগলো ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই যারা ফার্মের সাথে যুক্ত রয়েছে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিন, ওনারাও দেখুক, জানুক যে ইসি ফার্মে কীরকমভাবে হয়, কেমন কি রেজাল্ট হয়। তো দাদা, আমাদের অনেক সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।